আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ খুলনা অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই এই মহামারী পরিস্থিতির ভিতরে ভালো আছি, সুস্থ আছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর আমাদের যে সেবা তোমাদের জন্য দেওয়া হচ্ছে, এটা সবাই সাদরে গ্রহণ করে এখান থেকে আউটপুট নেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, আজকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। এই প্রথম সেট ব্যবহার করেছেন হচ্ছে এই যে ভদ্রলোক, এনার নাম হচ্ছে, উনি জার্মান গণিতবিদ। উনি একজন জার্মান গণিতবিদ। এনার নাম হচ্ছে জস ক্যান্টর হচ্ছে ওনার নাম। উনি প্রথমে সেট শাস্ত্রে সেট তত্ত্ব নামে একটা ব্যাখ্যা দিতে গিয়ে একটা বই আলোচনা নিয়ে আসেন, এবং উনি প্রথমে এই আধুনিক সেটের নামকরণ করেছেন। এবং আধুনিক যে সেটটা নিয়ে আমরা আলোচনা করি তার অবদান হচ্ছে জস ক্যান্টরের। সেটের আরও একজন জনক আছেন যারও সেটের ক্ষেত্রে বেশ অবদান। ইনি সেটকে বাস্তবে নিয়ে আসছেন, কিন্তু সেটকে বাস্তবে দেখিয়েছেন, রূপ দিয়েছেন সেটকে বাস্তবে রূপ দিয়েছেন সেটকে। এই ভদ্রলোকের নাম হচ্ছে জন ভেন। এই জন ভেন সেটকে বাস্তবে রূপ দিয়েছেন, যেটাকে আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করি। এই তথ্যগুলো জন ভেনের মাধ্যমে আমরা জানতে পারি। তাহলে সেটের দুইজন রূপকার আছেন, একজন হচ্ছে জার্মান গণিতবিদ জস ক্যান্টর আছেন, আরেকজন আছে বাস্তবে রূপ দিয়েছেন, মানে হচ্ছে আমরা দেখতে পারি বাস্তবে এই রূপগুলো সরাসরি নিয়ে আসছেন জন ভেন। এর নাম অনুসারে আমরা বলি ভেন চিত্র, এটাকে আমরা বলি ভেন চিত্র। এর নাম অনুসারে এই ভেন থেকে আমরা আসছে, আবার এই ভেন শব্দটা থেকে আসছে ভেন চিত্র হচ্ছে কি জিনিস সেটাও নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, যে ভেন চিত্র কি জিনিস। আগে সেটের কিছু তথ্য নিয়ে আলোচনা করি। যেমন আমাদের বাসা বাড়িতে আমরা কাপড় সাজিয়ে রাখি, সেটা হচ্ছে কাপড়ের সেট। এরপরে যেখানে কাপড় সাজিয়ে রাখি সেখানে কিন্তু আমরা থালা বাটি বাসন এগুলো কিন্তু সাজিয়ে রাখি না। তাহলে থালা বাটি বা গামলা বা যে ধরনের ওই ধরনের জিনিসপাতি যেগুলো খাবার দাবারের কাজে ব্যবহার করি আমরা, ওইগুলো অন্য জায়গায় রাখা হয়। ওইগুলোকে আমরা বলি থালা বা গ্লাস বা তোমার স্পুন, চামচ, এইগুলোর সেট বলি আমরা। দেখবা যে চামচ একসঙ্গে অনেক চামচ প্যাকেট করাও থাকে, তো চামচের সেট। তো এই যে বেসিকগুলো আমরা জেনে যাচ্ছি, এই যে তথ্যগুলো, এগুলো হচ্ছে বাস্তবের সেট। তারপরে আমাদের বই খাতার সেট, বই খাতা একসঙ্গে অনেক বই খাতা রাখি আমরা, সেগুলোকে আমরা বলি বই খাতার সেট। তারপরে মনে করো সোফা সেট, এই যে সোফা সেট আমরা যখন দোকানে কিনতে যাই, দোকানে কিনতে গেলে কিন্তু আমরা সেখানে গিয়ে বলি যে আমার সোফা সেট লাগবে। তো এই যে কলমের সেট, তার মানে হচ্ছে আমাদের এই সেটের বাস্তব জীবনের রূপ, মানে একাধিক এক্সাম্পল দিতে পারি যে এর এক্সাম্পল অনেক আছে, অনেক পরিমাণে আছে। তো এই জন্য এই সেটের যে সেটগুলো আমরা সম্পর্কে জানলাম, এগুলো আমাদের বাস্তব জীবনে অহরহ ব্যবহৃত হয়ে থাকে। তো এগুলো হচ্ছে সেট। আর এই সেটগুলোর যে তথ্য রূপ উপস্থাপন করা হয়, সেগুলো জানতে গেলে কিছু তথ্য জানা আমাদের খুবই জরুরি। দুটো চলক নিয়ে সেটের আলোচনা এসেছে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর স্বাভাবিক সংখ্যা। সেটে দুই ধরনের সংখ্যা নিয়ে সাধারণত আলোচনায় থাকে সব থেকে বেশি। উপাদানগুলোর যখন আমরা অঙ্ক ক্যালকুলেট করতে যাব, তখন এই দুই ধরনের আলোচনা সব থেকে বেশি থাকবে। তো আমরা এখন আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব। প্রথমে জেনে নিলাম সেট শব্দটা এসেছে জার্মান গণিতবিদ, ইনি একজন আধুনিক গণিতবিদ। ইনি এর নামকরণ করেছেন জস ক্যান্টর, এনার নাম ছিল। এরপরে সেটকে বাস্তবে রূপ দিয়েছেন। যেমন আমি বাস্তবে রূপ সম্পর্কে যদি আমি বলি, যে সেট সম্পর্কে মনে করো আমি একটা সেট লিখলাম ই একটা সেটে উপাদান আছে 2 আর 3। আমি আরো একটা সেট যদি এখন লিখি বি সেটে উপাদান আছে মনে করো 3, 4, 5। এই দুটো সেটকে ভেন চিত্রে কিভাবে দেখানো যায়, এই দুটো সেটকে যদি ভেন চিত্রে দেখাতে যাই, তো ভেন চিত্রে 3 ধরনের সেট নিয়ে আলোচনা করা হয়।
আয়তাকার, বৃত্তাকার আর ত্রিভুজাকার। তো আমি যদি এখন এই দুই ধরনের সেট, আমি মনে করি এটাকে নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। এ সেটে আছে 2 আর 3, আর বি সেটে আছে 3, 4, 5। এই দুইজনের ভিতরে শিক্ষার্থীরা দেখো এই জায়গাটা কমন, এর ক্ষেত্রেও আছে, এর ক্ষেত্রেও আছে, তাহলে ওইখানে বসে যাবে 3। আর এর ক্ষেত্রে 2 থেকে গিয়েছিল, আর এর ক্ষেত্রে আছে আমার 3, 4, এরকম 5। আমরা এভাবে লেখার চেষ্টা করি পরপর আর কি, যেহেতু একসঙ্গে লিখলে 45 দেখা যায়, এভাবে আমরা লিখি। এর ভিতরে আমরা কখনো কমা ব্যবহার করি না ভেনচিত্রের ভিতরে। তাহলে 2 আর 3 এর এরিয়াটা দেখতে, মানে 2 আর 3 আর 3, 4, 5, এই যে কমন যে জায়গাটা, এই যে মানটা কমন ছিল, এর ক্ষেত্রেও কমন ছিল, এর ক্ষেত্রেও কমন ছিল, এর একটা কিন্তু নাম আছে সেটে। এর নামকে বলা হয় সেট। সেট মানে হচ্ছে সকল উপাদান নিয়ে যে সেটটা আমরা পাই, সে সেটকে বলে সেট। তাহলে আমরা একটা সেটের নাম জেনে গেলাম, সেট। একে আমরা বলি ইন্টারসেকশন। সেট বলতে বোঝানো হচ্ছে যে দুটি সেটের সকল সাধারণ উপাদান থাকবে যে সেটে, 2 বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে যে সেট গঠন করা হয়, 2 বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে যে সেট গঠন করা হয়, যে সেট গঠন করা হয়। তো শিক্ষার্থীরা, আমরা এত সময় দেখলাম যে দুটি সেটে যদি কোনো কমন উপাদান থাকে, তাহলে কমন উপাদানগুলো নিয়ে যে সেট গঠন করা হয়, সেই সেটকে বলতেছি আমরা গঠন করা হয়, সেই সেটকে আমরা বলতেছি হচ্ছে সেট। সেট বলতে কমন বোঝানো হয়। আর এই কমনের প্রতীকটা হচ্ছে এরকম, প্রতীকটা আমরা দেখে নেব কমনের প্রতীকটা কেমন। এ হলো কমনের প্রতীকটা, এ হলো সেট সম্পর্কে জানলাম যে কমন মানে কেমন। যেমন এটাকে যে কমন এরিয়া দিয়ে আমি বুঝিয়েছি, এর প্রতীকটা হচ্ছে অনেকটা এরকম, যে এ ইন্টারসেকশন যদি বি করি আমরা, তাহলে এ সেটে কারা আছে। আর সাধারণ শব্দের অর্থ হচ্ছে কমন, এই সাধারণ শব্দের অর্থ হচ্ছে কমন মান, কমন যে মানগুলো থাকে সেই মানগুলো নিয়ে ক্যালকুলেট করি আমরা। তো যাই হোক, আমরা এগুলো স্টেপ বাই স্টেপ জেনে যাব। আমরা এখন একদম পরপর সিরিয়াল মেনটেন করে পড়ার চেষ্টা করব। প্রথমে জানবো সেটের সংজ্ঞা, সেট কাকে বলে। তারপরে জানবো কি কি, আজকে আমি একটু নোট দিব তোমাদেরকে, সেটের প্রকারভেদ, মানে অষ্টম শ্রেণীর জন্য সেট প্রধানত কয় ভাগে আমরা ভাগ করতে পারি, সে তথ্যগুলো সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকের ক্লাসে জানবো কি কি সম্পর্কে জানবো, একটু নোট নেওয়ার চেষ্টা করি। প্রথমে জানবো সেট কাকে বলে, 2 নম্বর জানবো হচ্ছে সেটের প্রকারভেদ, সেটের প্রকার, দুঃখিত শিক্ষার্থীরা, তো আমরা যে তথ্যগুলো এখান থেকে দেখতেছিলাম যে কি কি সম্পর্কে জানবো, প্রথমত জানবো সেট জানবো, সেটের প্রকার জানবো। আর এর পরবর্তীতে গিয়ে দেখতে পাচ্ছ 3 নম্বরটা হচ্ছে বেশি হয়ে গেছে। 3 নম্বরে জানবো হচ্ছে আমরা প্রকাশের পদ্ধতি, প্রকাশ করার পদ্ধতি সম্পর্কে জানবো। আর 4 নম্বরে গিয়ে জানবো হচ্ছে আমরা যে বিভিন্ন প্রতীক, কোন কোন ধরনের প্রতীক নিয়ে আলোচনা করা হয়, প্রতীক। এরপরে হচ্ছে 5 নম্বর গিয়ে আমরা জানবো যে কোন ধরনের সংখ্যা সেটে সব থেকে বেশি আলোচনা করা হয়, কোন কোন ধরনের সংখ্যা। তো শিক্ষার্থীরা, এই 5 ধরনের টপিকসের উপরে আজকে আমি লেকচারটা দিব ইনশাআল্লাহ, যে কোন কোন তথ্য নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। তাহলে প্রথমে আমি চলে যাব তোমাদের সাথে লেকচারে, চলে যাব সেট কাকে বলে, সেটের সংজ্ঞায় চলে যাব। তো প্রথমে আমরা জানবো সেট কাকে বলে। তো সেটের সংজ্ঞা সম্পর্কে আগে আমাদের জানা দরকার
এবং সংজ্ঞার আবিধানিক অর্থ, মিনিং সবকিছু আমাদের জানতে হবে। যে একটা সংজ্ঞার মাধ্যমে আমরা তার নামকরণ করি, নামকরণের সার্থকতা যাচাই করি। এজন্য সংজ্ঞাটা জানাটা আমাদের খুবই জরুরি হয়ে পড়ে। যে কিভাবে সংজ্ঞাটার নামকরণ করা হয়েছে এটা আমাদের জানাটা অতি জরুরি। তো সেট কাকে বলে? বাস্তব ও চিন্তা জগতে সুসংজ্ঞায়িত, বাস্তব ও চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। তাহলে সেটের সংজ্ঞা জানলাম। বাস্তব ও চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ, বাস্তব ও চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। তো শিক্ষার্থীরা, আমি এখন সবকিছুর তথ্য মিনিং দেব। বাস্তব কি, চিন্তা জগৎ কি, সুসংজ্ঞায়িত কারা, সমাবেশ বা সংগ্রহ কি, এর সবগুলোর মিনিং আমরা এখন জানবো। আমি সাপোজ একটা তথ্য নেওয়ার চেষ্টা করলাম। মনে করো এ সেট নেওয়ার চেষ্টা করতেছি। এ সেট ইকুয়াল হচ্ছে, এই একটা সেট দিয়ে 2, 4, 6, 8, 10, এটা হচ্ছে বাস্তব। খেয়াল করো, যেটা তুমি দেখতে পাচ্ছ যে বাস্তব, এটা হলো বাস্তব, যা দেখা যায় বাস্তব। 2, 4, 6, 8, 10। এরপরে আমি যদি এখানে কমা দিয়ে লিখি ডট ডট ডট, কয়েকটা কমা দিলাম, এই কমা দিয়ে বোঝানো হচ্ছে চিন্তা। তাহলে বাস্তব মানে যা দেখা যায়, বাস্তব মানে যা দেখতে পাচ্ছি আমরা যা কিছু দেখতে পাই সবকিছুই বলা হয় বাস্তব। তাহলে বাস্তব মানে যেগুলো দেখা যাচ্ছে। চিন্তা মানে ডট ডট দেওয়া হয়েছে, চিন্তা করার সুযোগ আছে। এরপরে কারা আছে, তার মানে তুমি চিন্তা করতে পারতেছো। 10-এর পরে এখানে নিশ্চিত কি আসবে এটা তুমি এখন জানো, 12 আসবে। তারপরে কি আসবে, 14, তারপরে 16। তাহলে বাস্তব বা চিন্তা জগৎ, এই জগৎ সম্পর্কে তুমি এখন জেনে গেলে যে এই জগতে কাদেরকে নেওয়া হয়েছে। এই জগৎ থেকে আমরা বাছাই করে নিয়েছি জোড়গুলোকে। তাহলে এটা যেমন জোড়ের সেট, এখানে আমরা বেজোড়ও নিতে পারতাম। যদি আমি এভাবে লিখতাম বি ইকুয়াল হচ্ছে 1, 3, 5, 7, 9 এরকম। যদি আমি এখানে সি ইকুয়াল এরকম লিখতাম 1, 2, 3, 4, 5, 6 এরকম। যদি আমি এখানে ডি ইকুয়াল লিখতাম যে ডট 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 কমা -3, -2, -1, 0, 1, 2, 3 ডট ডট এরকম। শিক্ষার্থীরা খেয়াল করো, আমি অনেক ধরনের সেট লিখেছি। যেমন এ সেট ছিল শুধু জোড় সংখ্যার বাস্তব আর চিন্তা, তুমি দুটোই এখন জানো। তারপর আমি লিখেছি, দেখো বি সেটে লিখেছি বেজোড় সংখ্যা, বাস্তব এবং চিন্তা, তুমি এটাও জানো। এরপরে লিখেছি, দেখো আমি সি সেটে লিখেছি স্বাভাবিক সংখ্যা, 1, 2, 3, 4। স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে। আমি ডি সেটে লিখেছি পূর্ণ সংখ্যা, এরা হচ্ছে পূর্ণ সংখ্যা, অসীম ঋণাত্মক। দেখতে পাচ্ছ এখানে এদিকেও ডট ডট আছে, তার মানে বুঝতেই পারতেছো -3-এর আগে কি আছে এখানে, -4। এপাশে যত যাবে তত মাইনাসের মান বৃদ্ধি পাবে, -3, -4, -5, -6 এভাবে এদিকে যেতে থাকবে। আর এদিকে দেখো লিখেছি আমরা 0 দিয়েছি, 1, 2, 3 এদিকেও যেতে থাকবে। তাহলে আমরা যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের সেট আমরা বাস্তবে দেখতে পাই, চিন্তাও করতে পারি। এরপর চিন্তা করতে পারতেছি 4, এরপর চিন্তা করতে পারতেছি 5, তারপরে 6। তাহলে বাস্তব চিন্তা জগতে সুসংজ্ঞায়িত, এই সুসংজ্ঞায়িত ব্যাখ্যাটা সম্পর্কে আমরা এখন জানবো। এদের পরিচয়, এরা জোড়, এদের একটা পরিচয়। যেমন আগে বাস্তব আর চিন্তা ছিল, এবার এরপরে এই জগতে এসেছে নতুন করে একটা শব্দ সুসংজ্ঞায়িত। যেমন এরা জোড় সংখ্যা, এদের পরিচয় আছে, এরা জোড়, এরা বিজোড়, এরা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আমি আশা করব সবাই নোট নেবে। এরা আছে স্বাভাবিক সংখ্যা, এরা আছে পূর্ণ সংখ্যা, এরা স্বাভাবিক, এরা পূর্ণ। তো শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে 4টি সেট নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি, এ বি সি ডি। তাহলে বাস্তব মানে যা দেখা যায়, চিন্তা মানে যা চিন্তা করা যায়, এরপরে সুসংজ্ঞায়িত মানে এদের পরিচয় দেওয়া, পরিচয় দিতে হবে। তুমি হুট করে এক জায়গায় গেলে তোমার পরিচয় না থাকলে ওই বাড়ি থেকে তোমাকে বের করে দেওয়া হবে।
তোমার পরিচয় দিতে হবে যে তুমি কোথা থেকে এসেছো, কেন এসেছো, কি কারণে এসেছো, তোমার পরিচয়টা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে জোড়, জোড়, বিজোড়, স্বাভাবিক, পূর্ণ এই সম্পর্কে আমরা জানলাম। সুসংজ্ঞায়িত কেন নামটা করা হয়েছে? বস্তুর সমাবেশ, বস্তুর সমাবেশ, বস্তুর এক্ষেত্রে আমরা সংখ্যা নিয়েছি, সংখ্যাও এক ধরনের বস্তুর। সমাবেশ বা সংগ্রহ, সমাবেশ, সমাবেশ শব্দের অর্থ আমরা জানি একত্রিত হওয়া বা একত্রিত করা, এটা সংগ্রহ মানে কালেক্ট করা। তাহলে সমাবেশ বা সংগ্রহ বলতে বোঝানো হচ্ছে একত্রিত করা, বা দিয়ে বোঝানো হয়েছে দুটো একই ধরনের শব্দ, একত্রিত করা, একত্রিত করা বা মানে এক জায়গায় জড়ো করা, মানে একটা নির্দিষ্ট স্থানে একত্রিত করা, এগুলোকে আমরা বলি সমাবেশ। মানে তোমরা জানো যখন মিছিল মিটিং হয় তখন দেখবা যে যখন বিভিন্ন রাজনৈতিক দল আছে আমাদের বাংলাদেশে, তো অমুক দলের আজকে সমাবেশ হচ্ছে, সেখানে দেখবা সেই দলের লোক বেশি বা সেই দলের লোকই সেখানে শুধুমাত্র আসে। আজকে অমুক দলের সমাবেশ হচ্ছে, তখন সেখানে সেই দলের লোক আসে। আজকে মুক্তিযোদ্ধার মঞ্চের সমাবেশ হচ্ছে, তো সেখানে মুক্তিযোদ্ধা মঞ্চ চলে আসতেছে। এই যে সমাবেশগুলো হচ্ছে, এই সমাবেশগুলো দ্বারা আমরা যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে সেখানে শুধু সেই মনস্তাত্ত্বিক সেই তথ্যগুলো, সেই ধরনের মানসিকতা যাদের আছে তারা সেখানে এসে হাজির হবে। তাই বলা হয় সমাবেশ বা সংগ্রহ। যেমন এখানে সংগ্রহ করেছি আমরা জোড়গুলোকে, এখানে সংগ্রহ করেছি বেজোড়গুলোকে, এখানে সংগ্রহ করেছি স্বাভাবিক সংখ্যাগুলোকে, এখানে সংগ্রহ করেছি আমরা পূর্ণ সংখ্যাগুলোকে। তো দেখতেই পাচ্ছ যে আমাদের যে সমাবেশ বা সংগ্রহ করেছি আমরা, সেটার অর্থ সম্পর্কে আমরা এখন জেনে গেলাম। তাহলে এত সময় ধরে আমরা কিছু তথ্য সম্পর্কে জানার চেষ্টা করতেছি যে কোন তথ্যটাকে কি বলা হচ্ছে। তাহলে বাস্তব কোনটা, চিন্তা কোনটা, চিন্তা জগৎ, সুসংজ্ঞায়িত, সমাবেশ বা সংগ্রহ সম্পর্কে জানলাম শিক্ষার্থীরা। এরা প্রত্যেকে এক একটা সেট। এখন একটা ব্যাপার হচ্ছে, সেটকে আমরা বিভিন্ন ধরনের বন্ধনী দিয়ে প্রকাশ করার চেষ্টা করি, বিভিন্ন ধরনের বন্ধনী। কিন্তু যখন সুনির্দিষ্ট উপাদান হয়, খেয়াল করে শুনবো আমরা, যে উপাদানগুলো একদম ফিক্সড, যেমন এখানে বলা হয়েছে যে সুসংজ্ঞায়িত এবং আরো একটা শব্দ আছে সুনির্দিষ্ট। এই সুনির্দিষ্ট উপাদান যখন বলা হয় তখন আমরা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করি, মানে নির্দিষ্ট যে মানগুলো থাকে। এই অষ্টম শ্রেণী পর্যন্ত আমরা সুনির্দিষ্ট শব্দটা ব্যবহার করি, সুনির্দিষ্ট। সুনির্দিষ্ট শব্দটা আমরা অষ্টম শ্রেণী পর্যন্ত ব্যবহার করি সেটের জন্য, তোমাদের ক্লাস পর্যন্ত এই আর কি। তোমাদের ক্লাস পর্যন্ত আমরা এই সুনির্দিষ্ট শব্দটা ব্যবহার করি। এর অর্থ কি, মানে অষ্টম শ্রেণীতে যে সেট নিয়ে আমরা আলোচনা করি সেখানে শুধুমাত্র দ্বিতীয় বন্ধনীর ব্যবহার থাকে, দ্বিতীয় বন্ধনীর ব্যবহার। কিন্তু যখন উচ্চতর ক্লাসে তোমরা যাবে, নবম দশম থেকে শুরু হয়েছে, সেখানে সেটের ক্ষেত্রে আমরা প্রথম বন্ধনী ব্যবহার করি, দ্বিতীয় বন্ধনী ব্যবহার করি, তৃতীয় বন্ধনী ব্যবহার করি, এরকম বিভিন্ন ধরনের প্রতীক। আবার বন্ধনী ব্যবহার না করেও কখনো কখনো কোনো প্রতীক দ্বারা ব্যবহার করি, যে এই প্রতীক দ্বারা সব সেটকে আমরা বুঝিয়ে ফেলি। আমার মনে হয় তোমাদের এ সম্পর্কে একটু ধারণা যদি আমি দিতে চাই, যেমন আমরা এটাকে বলি আছে বাস্তব সংখ্যার সেট। এই যে আমি আরটা লিখলাম, এই আরকে বলা হয় বাস্তব সংখ্যার সেট, এটা হচ্ছে বাস্তব। তোমাদের একটু ধারণা নেওয়া উচিত, তাহলে বিষয়টা তোমাদের ব্রেনে পেন্ডিং থাকবে না। এটা হচ্ছে বাস্তব সংখ্যার সেট। বাস্তব সংখ্যার সেটকে প্রতীক করি, প্রতীক হচ্ছে আর, রিয়েল নাম্বার যেটাকে আমরা বলি, বাস্তব সংখ্যার প্রতীক হচ্ছে আর। এটা এই সেটকে আমরা দুই ভাবে প্রকাশ করি। যেমন যদি একটা সেট ইকুয়াল, যদি আমরা এরকম একটা সেট লিখলাম, এটা দ্বারা বোঝানো হয় আর। এই আর না লিখে যদি কখনো কখনো এটাকে আমরা এভাবে বোঝাতে চাই যে এরকম দিয়ে বোঝাই আমরা, এটা দ্বারা বোঝানো হয় ইনফিনিটি। ইনফিনিটি মানে হচ্ছে অসীম, অসীমের প্রতীকটা হচ্ছে এরকম, ইনফিনিটির প্রতীক দেওয়া হলো। তাহলে এই মানটাও দ্বারা এ বোঝানো হচ্ছে এটা, এবং দেখো আমি সমান চিহ্ন দিয়েছি, এ দুটো দ্বারা একই মিনিং বোঝানো হয়। এটাও বাস্তব সংখ্যা, এটাও দ্বারাও বোঝানো হচ্ছে যে যে তথ্যগুলো তুমি জানো, অসীম ঋণাত্মক থেকে অসীম ধনাত্মক পর্যন্ত সকল মান যা তুমি চিন্তা করতে পারো, যা তোমার চিন্তাতে আছে, সকল বাস্তব মান এর ভিতরে অন্তর্ভুক্ত। তার মানে এই মানটাকে আমরা একটা সাধারণ প্রতীক দিয়ে প্রকাশ করতে পারি, আবার এভাবে দুটো প্রতীকের মাধ্যমে এটাকে আমরা প্রকাশ করতে পারি। এটাকে বলা হয় বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার। নবম দশম শ্রেণীর প্রথম চ্যাপ্টারে এর নামের সাথে নামকরণ করা হয়েছে, এই আর কি। তো শিক্ষার্থীরা এরকম মানে তখন এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বোঝানো হয়। যেমন আমি যদি একটা সেট তোমাদেরকে বোঝাতে চেষ্টা করি যে এ ইকুয়াল হচ্ছে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম 2,10,
এটা হচ্ছে এ সেট, এটাও কিন্তু একটা সেট, এ সেট বোঝানো হচ্ছে। এক্ষেত্রে বোঝানো হয় যে 2 থেকে বড়, 10 থেকে ছোট, মধ্যের সকল মান। 2 থেকে বড়, 10 থেকে ছোট, 10 থেকে ছোট, এর 10 থেকে ছোট এর মধ্যের সকল মান। দেখো সকল মান লিখেছি, কিন্তু 2 আর 10 কিন্তু আমার উত্তর না। 2 আর 10 এর মধ্যে, তার মানে হচ্ছে 2 থেকে বড় হতে হবে, 2 থেকে বড় আর 10 থেকে ছোট। এর অর্থ হচ্ছে তারা তাহলে কারা? অনেকে মনে করে যে স্যার তাহলে 3, 4, 5, 6, 7, 8, 9 এরা হবে নিশ্চয়ই? না, এরা হবে না। এরা তো হবেই, এরা বাদে আরো অনেক হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মান এদের ভিতরে আছে। যেমন 2 থেকে বড় 10 থেকে ছোট ভিতরে আমি যদি লিখি যে 2.1, দেখো 2 থেকে বড়। আমি যদি লিখি 2.331, এটাও দেখো 2 থেকে বড়। আমি যদি লিখি 3.2, আমি যদি লিখি 3, আমি যদি লিখি 4.5, আমি যদি লিখি শুধু 5, আমি যদি লিখি 6.7, 6.9, এরকম আমি যদি লিখতে লিখতে চলে যাই, এরকম অসংখ্য সংখ্যা লেখা যাবে এর ভিতরে। শিক্ষার্থীরা এখানে পূর্ণ সংখ্যা দেখো আছে, যেমন 5 একটা পূর্ণ সংখ্যা আমি লিখেছি, 3 একটা পূর্ণ সংখ্যা আমি লিখেছি। তার মানে 2 থেকে বড় এবং 10 থেকে, কিন্তু 2 আর 10 তোমার উত্তর হতে পারবে না। এটাও এক ধরনের সেট। এখন আরো একটা সেট আছে, সেটা আমি যদি লিখি তোমাদের, যেমন b ইকুয়াল যদি এখন আমি দিই 2,10, এইবার মিনিংটা একটু আলাদা হয়ে গেল। এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? 2 এবং 10 সহ মধ্যের সকল মান। এবার 2 এবং 10 সহ মান হবে। যাই হোক, এই ধরনের বেসিক তোমাদের ক্লাসে নেই, উচ্চতর শ্রেণীতে গেলেই পাবে, মানে একটা ক্লাস পরে, অল্প কিছুদিন পরে গেলেই তোমরা এই ধরনের তথ্যগুলো পেয়ে যাবে। আমি ধারণা দিয়ে রাখলাম যেন তোমাদের চিন্তা শক্তির ভিতরে থাকে যে না, এই ধরনের সেটও আমরা সম্পর্কে জানি। কিন্তু আমাদের ক্লাসে শুধুমাত্র আমরা 8ম শ্রেণীতে জানবো যে সেট নিয়ে আলোচনা করা হয়েছে, এখন সেটার উপরে আলোচনা করব। দ্বিতীয় বন্ধনী দিয়ে আমাদের সেট আলোচনা করা হয়। আমরা জানি সুনির্দিষ্ট উপাদান যখন থাকে, যেমন এখানে যে উপাদানগুলো লিখেছিলাম ওর শেষ করা সম্ভব নয়, ওর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মান আছে। তোমাদের ক্লাসে যে সেট নিয়ে আলোচনা করা হয়েছে সেই সেটগুলো হচ্ছে সুনির্দিষ্ট সেট। তার মানে হচ্ছে এখানে যে সেটগুলো আমি লিখেছি, দেখো এখানে কোনো দশমিক পৌনঃপুনিক কোনো মান নেই। আমি যদি এখানে এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, দেখো শিক্ষার্থীরা আমি এখন প্রত্যেকটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়েছি। তার মানে আমি এখন নির্দিষ্টভাবে জানি, যেমন 2, 4, 6, 8, 10, 12, 14, 16 এইভাবে সে যেতে থাকবে। যেমন নির্দিষ্ট মান, তারা কারা? জোড় সংখ্যা। এই যে সুনির্দিষ্ট যে মানগুলো আছে বা সুসংজ্ঞায়িত করা হচ্ছে যে মানগুলো দ্বারা, এরপরে বলা হয়েছে এরা কারা? বেজোড় সংখ্যা। এরা কারা? স্বাভাবিক সংখ্যা। এরা কারা? পূর্ণ সংখ্যা। তার মানে হচ্ছে আমরা 8ম শ্রেণীতে শুধুমাত্র নির্দিষ্ট উপাদানগুলো নিয়ে সেটকে সাজানোর চেষ্টা করব। তাহলে সেটের সংজ্ঞা সম্পর্কে জানলাম এবং সব সংজ্ঞার আবিধানিক অর্থ বা তার উপরে ডিপেন্ড করে যে তথ্যগুলো আমাদের জানা দরকার সেগুলো জানার চেষ্টা করলাম। তাহলে সেট কাকে বলে, সেটের সংজ্ঞা সম্পর্কে জানা হলো, সেট কাকে বলে এবং সেট কি। এরপরে জানবো সেটের প্রকার কাকে বলে। সেটের প্রকার, আমাদের সেটের প্রকার সম্পর্কে এখন জানতে হবে। সেটের প্রকারে কারা কারা আছে। তো শিক্ষার্থীরা প্রথমে এখন জানবো সেটের প্রকারের ভিতরে 2 নাম্বার তথ্য ছিল আমাদের, এটা সেটের প্রকার। সেট প্রধানত 2 প্রকার, সরি সেট প্রধানত 3 প্রকার। 3 প্রকার। এই সেট প্রধানত 3 প্রকার। 1 নাম্বারটা হচ্ছে সসীম সেট, সসীম বা শান্ত সেট। এটা হচ্ছে 1 নাম্বার, সসীম বা শান্ত সেট। তারা কারা? ফর এক্সাম্পল যদি আমি দিই, এ ইকুয়াল মনে করো লিখলাম 2, 1, 3, 4, 6 এরকম নির্দিষ্ট উপাদান নিয়ে যে সেটটা লেখা হয়। দেখো আমি এখানে ক্রম মেনটেন করিনি, ইচ্ছা মতো কিছু উপাদান লিখেছি, তবে সেট জানি এবং তাদের এরা ছাড়া আর কোনো মান নেই। 1, 3, 4, 6 এদেরকে আমরা বলি সসীম সেট বা শান্ত সেট। শান্ত বলতে বোঝানো হয় বা সসীম বলতে বোঝানো হয়
যাদেরকে গণনা করে শেষ করা যায়, যার শেষ সম্পর্কে এবং প্রথম সম্পর্কে আমরা জানি। তাহলে সসীম সেট সম্পর্কে জানলাম। 2 নম্বর আছে অসীম সেট। অসীম বা অনন্ত সেট। অসীম বা অনন্ত সেট এরা কারা? যেমন এখানে যদি আমি বি সেট ইকুয়াল লিখি, এখন যদি লিখি 1 2 3 4 5 ডট ডট ডট, শেষ আমি জানি না, অসীম বা অনন্ত সেট। শিক্ষার্থীরা খেয়াল করো, প্রথমটা লিখেছিলাম সসীম বা শান্ত সেট, যার উপাদানের শুরু জানি সেট জানি। অসীম বা অনন্ত সেট, যার শেষটা আমি জানি না, অসীম ভাবে চলতে আছে। এরপরে হচ্ছে জানবো 3 নাম্বার, যেটা 3 নাম্বারটাকে আমরা বলতেছি ফাঁকা সেট। একে আমরা ইংরেজিতে বলি এমপিটি। তোমরা জানো যে যখন আমাদের মোবাইলে বিভিন্ন ফাইল রাখা থাকে, ওই ফাইলে যদি কোনো তথ্য না থাকে তখন ওই ফাইলটাকে দেখায় এমপিটি, মানে হচ্ছে ফাঁকা, ওইখানে কোনো তথ্য আমার নেই। তো ফাঁকা সেটকে আমরা বলতেছি যে মনে করো আমি একটা সেট লিখলাম ফাঁকা সেট, সেটা হচ্ছে সি দিলাম, এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়, কোনো মান ভিতরে নেই, অথবা এই ধরনের একটা প্রতীক দিয়ে তাকে প্রকাশ করা হয় এভাবে অ্যাঙ্গেল করে। এটাকে আমরা বলতেছি ফাঁকা সেট। এই প্রতীকটার নাম হচ্ছে ওরি, এটাকে আমরা ওরি বলি। এটা একটা গ্রিক প্রতীক, এটা একটা গ্রিক প্রতীক, যেমন বিভিন্ন গ্রিক প্রতীক আছে। এটাকে বলি হচ্ছে আমরা আলফা, এটাকে বলি আমরা বিটা, এটাকে আমরা বলি গামা, এটাকে আমরা বলি থিটা, এটাকে আমরা বলি এইমাত্র যেটা লিখলাম ফাই। এগুলো হচ্ছে আমরা ওরি বলি, এগুলো হচ্ছে গ্রিক প্রতীক। শিক্ষার্থীরা খেয়াল করো, আলফা বিটা গামা থিটা, এগুলো থিটা মানে হচ্ছে কোণ, এগুলো সব বিভিন্ন ম্যাথমেটিক্সের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। কারণ আমরা জানি যে গ্রিসের নিদর্শন থেকে আমাদের এই প্রতীকগুলো, ম্যাথমেটিক্সের আদি নিদর্শন কিছু কিছু সভ্যতা আছে, সেই সভ্যতাগুলো যে শব্দগুলো যে প্রতীকগুলো ব্যবহার করে গিয়েছে, সেই প্রতীকগুলো আমরা এখন প্রতিনিয়ত ব্যবহার করে থাকি। তো সেই ক্ষেত্রে এই প্রতীকগুলো আমাদের জানা দরকার। আলফা বিটা গামা বলে এটাকে, থিটা বলে, ফাই, আরো অনেক প্রতীক আছে, এটা ফাই সাই, এগুলো অনেক ধরনের প্রতীক আমাদের ম্যাথমেটিক্সে আমরা ব্যবহার করব। তো এই প্রতীকগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। যাই হোক, তো আমি যেটাকে লিখলাম যে প্রধানত সকল সেটকে 3 ক্যাটাগরিতে ভাগ করা যায়। যত ধরনের সেট আছে প্রধানত 3 ক্যাটাগরিতে ভাগ করা যায়: সসীম বা শান্ত সেট, অসীম বা অনন্ত সেট, ফাঁকা সেট, যে সেটে কোনো ধরনের উপাদান থাকে না। এই 3 ধরনের প্রধানত সেটকে নিয়ে আমরা আলোচনা করি। এর বাইরে অনেক ধরনের সেট আছে, কিন্তু সব সেটকে এই 3 ক্যাটাগরির ভিতরে অন্তর্ভুক্ত করার সুযোগ তোমাদের আছে, যার জন্য আমরা প্রধানত বলি 3 প্রকার: সসীম বা শান্ত, অসীম বা অনন্ত, আর ফাঁকা সেট। তাহলে প্রকার সম্পর্কে জানলাম, সেটের প্রকার, তাহলে এটা আমরা অলরেডি জেনে গেলাম যে প্রধানত 3 প্রকার সেট। এরপরে আরো অনেক ধরনের ক্যাটাগরি আছে, সে সম্পর্কে আমরা জানবো যে কি কি এর ভিতরে থাকতে পারে। যাই হোক, তাহলে সেটের 3 প্রকার প্রধানত এটা জানলাম। এরপরে হচ্ছে 3 নম্বরে গিয়ে আমরা শিখব প্রকাশের পদ্ধতি, প্রকাশ করার পদ্ধতি। এটা হচ্ছে প্রকার, কিন্তু প্রকাশ করার পদ্ধতি কিন্তু এটা নয়, প্রকাশের পদ্ধতি। প্রকাশ করার পদ্ধতি। প্রকাশ করার পদ্ধতি সেট, এখানে লিখি সেট। প্রকাশ করার পদ্ধতি 2টি। সেট প্রকাশ করার পদ্ধতি হচ্ছে 2টা। 1 নম্বরটা হচ্ছে তালিকা পদ্ধতি। এক নম্বর আছে তালিকা পদ্ধতি। শিক্ষার্থীরা খেয়াল করো, এই তালিকা আবার কি? তালিকা পদ্ধতি বলতে আসলে কি বোঝানো হচ্ছে? যে পদ্ধতিতে সেটের উপাদানগুলো সরাসরি উপস্থিত আছে। যেমন আমি যদি এখানে এখন লিখি যে মনে করো আমি একটা সেট লিখলাম, ডি সেট ইকুয়াল লিখতেছি 2 4 6 8 10। আমি একটা সেট লিখলাম, যে পদ্ধতিতে সেটের সকল উপাদান মানে সরাসরি উপস্থিত থাকে। সরাসরি উপস্থিত থাকে। যদি একাধিক উপাদান থাকে তখন কমা চিহ্ন দিয়ে ক্রম অনুসারে সকল উপাদানগুলোকে উপস্থাপন করা হয়, এটাকে বলা হয় তালিকা পদ্ধতি।
তার মানে আমরা যে তথ্যগুলো দেখে এসেছি এত সময় ধরে সবগুলো তালিকা পদ্ধতি দেখে এসেছি। তাহলে সেট প্রকাশের পদ্ধতি আছে দুইটা। তালিকা পদ্ধতি মানে সরাসরি উপস্থিত থাকে। তালিকা পদ্ধতি বলতে বোঝানো হয় সরাসরি সকল উপাদান উপস্থিত, সরাসরি সকল উপাদান উপস্থিত থাকে, এটাকে আমরা বলতেছি তালিকা পদ্ধতি। তাহলে আর একটা পদ্ধতি সম্পর্কে আমরা এখন জানবো, এটাকে আমরা বলতেছি 2 নম্বরে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি সম্পর্কে আমরা জানবো। সেট গঠন পদ্ধতি এটাকে আমরা দিলাম ই সেট। এখন এই সেটটাকে আমরা গঠনভাবে লিখে প্রকাশ করতেছি, খেয়াল করো। এখন এটাকে লিখে প্রকাশ করতেছি আমরা x belongs to n। এনটাকে আমরা একটু মোটা করে এভাবে লেখার চেষ্টা করব। এটার উপর আমি কিছু সময় পরে লেকচার দিব, প্রতীক লেকচার যখন দেওয়া হবে। x হচ্ছে অজানা, x অজানা, belongs to, এই প্রতীকটার নাম আছে belongs to, belongs, belongs to। belongs to এর অর্থ হচ্ছে উপাদান সংখ্যা। belongs to অর্থ হচ্ছে belongs, belongs to, belongs to অর্থ হচ্ছে উপাদান সংখ্যা। আর এই n কে বোঝানো হয়, n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার প্রতীক, স্বাভাবিক সংখ্যা। আমি যখন তোমাদের প্যাটার্ন নিয়ে আলোচনা করেছিলাম তখন n এর পরিচয় সম্পর্কে তোমাদেরকে জানিয়েছিলাম। তাহলে x উপাদান হবে, x উপাদান, x অজানা, সে হবে উপাদান কার? n এর। কোন উপাদানগুলো হবে? যেন, তারা। এই যেন মানে হচ্ছে তারা, এটাকে, এটার নাম হচ্ছে ম্যাথমেটিক্সের যেন। এটাকে আমরা বলি যেন অথবা এরূপ যেন। ওকে, এটাকে আমরা বলি যেন অথবা এরূপ যেন। এটাকে আমরা বলি, এই প্রতীকটার নাম আছে যেন অথবা এরূপ যেন, এলো প্রতীকটার নাম। তাহলে x উপাদান হবে কার? n এর। কারা হবে? x জোড় সংখ্যা, x জোড় সংখ্যা এবং x ছোট কার থেকে? 10 থেকে ছোট, ওই 12 থেকে ছোট। যে জোড় সংখ্যাগুলো লিখেছি আমরা, বা 10 থেকে ছোট বা সমান, এভাবে অনেকভাবে লেখা যায়, 10 থেকে ছোট বা সমান। তো শিক্ষার্থীরা খেয়াল করো, আমি এখানে লিখেছি x উপাদান হবে n এর, x অজানা, সে হবে উপাদান, belongs to, কার উপাদান হবে? এই প্রতীকের নাম হচ্ছে belongs to, উপাদান। কার উপাদান হবে? n এর। যেন, যেন মানে তারা। তারা কারা হবে? তারা হবে জোড় সংখ্যা, সেই x হবে জোড় সংখ্যা। দেখতে পাচ্ছ আমি a সেট, আমি d সেটকে আবার লিখেছি, এখানে নতুন নাম না দিয়ে d সেটই দিই। তো x হবে জোড় সংখ্যা এবং সেই জোড় সংখ্যাগুলোর কোন উপাদানগুলো? সেই জোড় সংখ্যাগুলো যারা 2 থেকে 10 পর্যন্ত। তার মানে হচ্ছে আমরা জানি স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে, এরা হচ্ছে সবাই স্বাভাবিক সংখ্যা। তাহলে 1 থেকে স্বাভাবিক সংখ্যা শুরু হয় এবং শুরু হয়ে তারা যায় অসীম পর্যন্ত। তাহলে আমার যেহেতু জোড় সংখ্যা 2, তাহলে x জোড় সংখ্যা হবে এবং তারা 10 পর্যন্ত হবে, 10 পর্যন্ত। এই গঠন পদ্ধতির সেটগুলোকে অনেকভাবে প্রকাশ করা যায়, যেমন তালিকা পদ্ধতি একভাবে বেশি লেখা যায় না, গঠন পদ্ধতি অনেকভাবে লেখা যায়। তার বেসিকগুলো আমি এখন জানবো। তাহলে x অজানা, সে বেসিকগুলো এখন তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। এই সেটকে কতভাবে লেখা যায় খেয়াল করো। কখনো কখনো এটাকে এভাবে লিখি আমরা, যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আসতেছে এখানে, এইটুক যা ছিল তাই জোড় সংখ্যা পর্যন্ত, এবং দিয়ে এখানে লেখা যায় x <11।
11 থেকে ছোট জোড় সংখ্যাগুলো। খেয়াল করো শিক্ষার্থীরা, 11 থেকে ছোট জোড় সংখ্যাগুলো। এখন কখনো কখনো আবার এটাকে এটাও লেখা যায়, এই পর্যন্ত সব লিখে আসতে হবে, এবং দিয়ে আমরা যেটা লিখতে পারি এখানে x 12 থেকে ছোট, 12 থেকে ছোট জোড় সংখ্যাগুলো। তোমরা দেখতে পাচ্ছ আশা করি যে 12 থেকে ছোট জোড় সংখ্যাগুলো এভাবে বিভিন্ন ভাবে এই সেটগুলোকে আমরা প্রকাশ করতে পারি, দেখতে পারি। তার মানে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার পদ্ধতি কিন্তু একটা, মানে ওয়ে একটা। তালিকা পদ্ধতিতে সরাসরি তথ্য উপস্থাপন করতে হবে, কিন্তু একটা সেটকে যদি গঠন বইতে লেখা হয় অনেক ভাবে এটা উপস্থাপন করা যায়, অনেক ভাবে। আরো অনেক পদ্ধতি এখানে লেখার সুযোগ আছে আমাদের। এই 11 থেকে ছোট বা সমান আরো অনেক ডিপ যাব না আমরা, কারণ আজ প্রথম ক্লাস, বেসিক শিখে নিয়ে আগে। তাহলে ডির ক্ষেত্রে দেখো এই সবগুলো কিন্তু ডি সেট, এই সবগুলো ডি সেটের মান প্রকাশ করতেছে। যেমন এখানে 2 4 6, এটা দ্বারা বোঝানো হচ্ছে x বিলংস টু n। এখানে দেখো x 10 থেকে ছোট বা সমান, এখানে বলা হয়েছে 11 থেকে ছোট, তাহলে তারা কারা হবে? 11 থেকে ছোট জোড় সংখ্যাগুলো কারা আমরা সবাই জানি। 11 থেকে ছোট জোড় সংখ্যাগুলো 2 4 6 8 10। আবার 12 থেকে ছোট জোড় সংখ্যাগুলো কারা? 2 4 6 8 10, কারণ এখানে x এর পরিচয় দেওয়া হয়েছে। এগুলো তো আমাদের সবগুলোই কন্টিনিউ আছে, এগুলো আমাদের কন্টিনিউ আছে, এগুলোকে আমরা বলতেছি জোড় সংখ্যা। তাহলে আমরা এত সময় ধরে যে তথ্য সম্পর্কে জানলাম যে সেট কাকে বলে, সেটের প্রকার কয়টা, সেট প্রকাশের পদ্ধতি, আর বিভিন্ন প্রতীক নিয়ে আমরা এখন আলোচনা করব, প্রতীকগুলোর ভিতরে কি কি তথ্য আছে। তো আমি এখন একটু মুছে ফেলি। আমরা এখন সেটের এই অধ্যায়ে কিছু প্রতীক সম্পর্কে জানব। যেমন আমি একটু আগে একটা প্রতীক লিখেছিলাম, এটার নাম হচ্ছে বিলংস টু, BELONGS, বিলংস টু। এটার বাংলা হচ্ছে উপাদান সংখ্যা। উপাদান সংখ্যা, গ্রিক শব্দ এলিমেন্টস থেকে এই প্রতীকটা এসেছে, এটার নাম হচ্ছে এলিমেন্টস। গ্রিকের এটা গ্রিকের ই থেকে মানে হচ্ছে বিলংস টু, উপাদান সংখ্যা বোঝানো হচ্ছে। এরপরে হচ্ছে আমরা আরো কিছু তথ্য সম্পর্কে জানবো, যে আমাদের এখানে আরো কিছু সেটের প্রতীকের পরিচয় আমাদের জানা দরকার। যেমন এই সেটটার নাম হচ্ছে ইউনিয়ন, এই প্রতীকটার নাম হচ্ছে ইউনিয়ন। ইউনিয়ন ইউনিয়ন বলতে এটা যারা বোঝানো হচ্ছে যে কমন আনকমন সকল উপাদান, কমন অথবা আনকমন সকল উপাদান, এটা দ্বারা বোঝানো হচ্ছে ইন্টারসেকশন, এটা দ্বারা বোঝানো হচ্ছে ইন্টারসেকশন সেট। ইন্টারসেকশন, এই ইন্টারসেকশন দ্বারা বোঝানো হচ্ছে শুধুমাত্র কমন উপাদান, শুধুমাত্র কমন উপাদান। এরপরে হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেট শুধু অথবা ফাঁকা সেট, এটা দ্বারা বোঝানো হয় যে ফাঁকা সেট বা কোনো উপাদান নেই, এটা একটা প্রতীক। ফাঁকা সেটের প্রতীক। এরপরে যেটা জানবো এটার নাম হচ্ছে যেন বা এরূপ যেন, যেন অথবা এরূপ যেন। এটার অর্থ দ্বারা বোঝানো হয় যে যদি তুমি আসো তবে আমি যাব, নির্দিষ্ট কোনো শর্তের জন্য ব্যবহার করি আমরা। নির্দিষ্ট মানে তুমি না আসলে আমি যাবো না, কথা বলা দরকার নেই। এটা দ্বারা তাই বোঝানো, আমি একটু আগে লিখেছিলাম x বিলংস টু n, যেন, যেন মানে তারা বা কারা,
তারা হবে সেই উপাদানগুলো। যেন বলি আমরা এর আবার এর এই প্রতীক সম্পর্কে আমাদের এগুলো সব জানা দরকার আসলে। এটার নাম হচ্ছে যেন বা এরূপ যেন। এটাকে আমরা বলি উপসেট। এটাকে আমরা বলি উপসেট। উপসেট কেমন সেটা একটু দেখা যদি চেষ্টা করি আমরা। উপসেট বলতে বোঝানো হয়, ফর এক্সাম্পল যদি আমি একটু দিই তোমাদের, যেমন এ একটা সেট আছে এখানে 1 2 3 4, আর বি একটা সেট আছে দেখো এখানে 2 3 4। তাহলে আমরা এখানে লিখি বি সেট, বি উপসেট কার? এর। বির উপাদানগুলো এর ভিতরে আছে। শিক্ষার্থীরা এই যে উপসেট বলে এটাকে, বি এর ভিতরে আছে, বি সকল 2 3 4 দেখো 2 3 4 এর ভিতরে আছে। তাহলে বির সকল উপসেট এ, তাহলে বির মান আছে কার ভিতরে? এর ভিতরে। এটাকে আমরা বলতেছি উপসেট। এটাকে আমরা উপসেট বলতেছি। উপসেট বলতে কি বোঝানো হলো তাহলে দেখার চেষ্টা করলাম। উপসেট বলতে বোঝানো হয় বির সকল উপাদান ওই সেটের ভিতরে অন্তর্ভুক্ত আছে। এরপরে আমাদের আরো কিছু সেট সম্পর্কে আমরা জানবো। এইটার নাম হচ্ছে, বড় হাতের ইউ দিলাম একটু বেশ বড় করে, তোমরা দেখতে পাচ্ছ। আমি এটাকে দিয়ে একটু হ্যান্ড দিই। এটার নাম হচ্ছে, এটাকে আমরা বাংলায় বলি হচ্ছে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। এটাকে আমরা বলি সার্বিক সেট। এটা তোমাদের ক্ষেত্রে ব্যবহৃত হবে। এটাকে লিখি আমরা সার্বিক সেট। সার্বিক সেট মানে হচ্ছে সকল উপাদান, তোমার অনেকগুলো সেট নিয়ে যে সেট গঠন করা হয়। যেমন আমি যদি এখন এটাকে বোঝাতে চাই যে এ আর বি, যেমন এ ইউনিয়ন এ আর বি কে সংযোগ করলাম, সংযোগ, খেয়াল করো শিক্ষার্থীরা, 2 বা ততোধিক সকল উপাদান সংযোগ করলে আমরা পাচ্ছি এখানে 1 2 3 4। ইউনিয়ন করেছি আমরা 2 3 4। আমি কিন্তু ইউনিয়ন দেখাচ্ছি তোমাদের। ইউনিয়নের মাধ্যমে আমরা পাচ্ছি এখান থেকে 1 2 3 4। তার মানে আবার এ সেটকেই ফিরে পেলাম। কিন্তু যদি কখনো এখানে নতুন কোনো উপাদান থাকে, যেমন এখানে মনে করো 3 নাই, শুধু 1 2 4 আছে, খেয়াল করো ভালো করে। এখন 1 2 4, আমি এখানে মুছে দিলাম 3, মনে করো 1 2 4 আছে। ওকে ওকে, তাহলে এ সেটে আছে 1 2 4 আর বি সেটে আছে 2 3 4। দেখো এ সেট এবং বি সেটকে আমি সংযোগ করেছি, এটার নাম হচ্ছে সংযোগ। সংযোগ মানে কমন আনকমন সব উপাদান থাকবে। আমি এখানে লিখে দিয়েছি তোমাদের কমন আনকমন সকল উপাদান। কমন আনকমন, যেমন কমন ছিল 2 আর 4, দেখো 2 আর 4 এখানে কমন আছে। আর 3 দেখো ছিল না কমন, 1 কমন ছিল না, তারপরেও এখানে আসছে। তাহলে 1 2 3 4। তার মানে 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে যে সেট গঠন করা হয় তাকে আমরা বলি সার্বিক সেট। তাহলে সার্বিক সেট কাকে বলে? 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে, যেমন এ এবং বি সেটের সব উপাদান নিয়ে যে সেট গঠন করি আমরা, এটাকে আমরা বলি সার্বিক সেট। আর এই গঠন করার যে পদ্ধতি, সেই পদ্ধতিকে বলি আমরা সংযোগ। সংযোগ বা ইউনিয়ন। খেয়াল করো, গঠন করার পরে যেটা পাই ওটাকে বলি সার্বিক। খুব খেয়াল করে শুনবো আমরা, গঠন করার পরে যেটাকে পাই তার মানে এটা হচ্ছে এ ইউনিয়ন বি এর সার্বিক সেট। এই প্রতীকটা আমরা অনেক সময় মিল করে ফেলি। এটা হচ্ছে বড় হাতের ইউ, আর এটা দেখো ছোট, এটা ছোট হয় অনেকটা। যেমন এই ইউটা অনেকটা এরকম হবে দেখতে, আর এটা হবে অনেকটা এরকম। খেয়াল করো শিক্ষার্থীরা, মানে এর কাছে এটা অনেকটা শিশুর মতন, এ দেখতে অনেক বড় হবে। তখন এখানে আমরা একটু হ্যান্ড দিতে বলি ছেলে মেয়েদেরকে, যে এখানে যদি একটু হ্যান্ড দাও তাহলে এটা বড় ইউ বুঝতে সুবিধা হবে, আর এটা ছোট হাতের ইউ। এটা দ্বারা বোঝানো হচ্ছে যে এই যে দুটো সেটকে তুমি যখন সংযোগ করেছো, তার মানে একে তৈরি করতে গেলে একে ব্যবহার করি। খেয়াল করো, মনে করি আমরা যখন সার্বিককে তৈরি করতে যাই তখন আমরা ব্যবহার করি কাকে? ছোট ইউ, মানে এটাকে আমরা বলি ইউনিয়ন। এটাকে আমরা বলি ইউনিয়ন, এটাকে বলি আমরা আছে সার্বিক সেট, ইউনিভার্সাল সেট। এটা ইংরেজিতে বলে ইউনিভার্সাল সেট, ইংলিশে এটার নাম হচ্ছে ইউনিভার্সাল সেট বলি আমরা এটাকে। ইউনিভার্সাল
এটাকে আমরা বলি ইউনিভার্সাল সেট, আর এটাকে আমরা বলি ইউনিয়ন সেট। কিন্তু দুটো পার্থক্য আছে, এটা বড়, দেখো এটা ছোট। তার মানে একে তৈরি করতে গেলে একে লাগে, তৈরি করতে গেলে লাগতেছে আমাকে, তৈরি করতে গেলে ইউনিয়নকে লাগে। তার মানে দুটো সেটকে যদি আমরা সংযোগ করি তাহলে যে মানটা পাচ্ছি সেটাকে আমরা বলি সার্বিক সেট। দুটো না, দুই বা ততোধিকের কথা বলা হয়েছে। দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে যে সেট গঠন করা হয় তাকে আমরা বলি সার্বিক সেট। তো আমরা সার্বিক সেট সম্পর্কে জেনে গেলাম। এই হলো আমাদের এখানে এই অধ্যায় সেটের গুলো কিছু প্রতীক আছে, আরো কিছু প্রতীক সম্পর্কে আমরা জানবো। তো প্রতীক এইগুলোই যথেষ্ট, এই প্রতীকগুলোই তোমাদের এই ক্ষেত্রে কাজে লাগবে। এছাড়া আর তেমন কোনো প্রতীক নেই। তাহলে এটার নাম বিলংস টু, উপাদান সংখ্যা, এটার নাম ইউনিয়ন, কমন আনকমন, এটার নাম ইন্টারসেকশন, শুধুমাত্র কমন উপাদান থাকে, এটার নাম ফাঁকা সেট বা আমরা বলি ওয়ারি, এটাকে বলি যেন বা রূপ যেন, এটাকে বলি উপসেট, এটাকে বলি সার্বিক সেট। তো এই প্রতীকগুলো নিয়ে অধ্যায় আলোচনা করা হয়েছে। তো আমরা প্রতীক সম্পর্কে জেনে গেলাম কোন কোন প্রতীক নিয়ে সেটের ভিতরে আলোচনা এসেছে। এটা আরেকটা প্রতীক আছে, আমরা জানি বাদ সেট। শিক্ষার্থীরা থেকে গেছে আরেকটা প্রতীক আমার, সেটা হচ্ছে যেমন এটাকে আমরা বলি এ বিয়োগ বি, এটাকে এভাবে লেখা যায় এ সেট থেকে বি সেট বিয়োগ করলাম, অথবা একে লেখা যায় এ সেট বাদ বি সেট। খেয়াল করো আমি বাদ চিহ্নটা কোন দিক থেকে দিয়েছি, বাদ বা বিয়োগ বলি আমরা এটাকে আমরা বলি হচ্ছে বিয়োগ, এটাকে আমরা বলি সেটের বিয়োগ অথবা বাদ সেট, বাদ। তাহলে প্রতীকটা কিন্তু এইরকম, আমরা কোনো শিক্ষার্থী লেখার সময় এটাকে এইভাবে লিখে বসি, এটাকে বলা হয় অথবা, এটাকে আমরা বলি অথবা। এই প্রতীকটার নাম হচ্ছে অথবা প্রতীক, আর এই প্রতীকটার নাম হচ্ছে বাদ, বিয়োগ করা। খেয়াল করো ভালো করে, এটাকে বলা হয় বিয়োগ বা বাদ, আর এটাকে বলি আমরা অথবা। দুটোর ভিতরে কিন্তু অনেক ডিফারেন্স আছে, দুই ধরনের প্রতীক। দুটি সেটের বাদ, এটাকে আমরা বলি বাদ সেট বা বিয়োগ সেট, এটাকে আমরা বলি হচ্ছে বিয়োগ, দুটি সেটের বিয়োগ সেট, বিয়োগ অথবা বাদ সেট। এই আমি যদি এখন তোমাদের উদাহরণ দিয়ে দেখাতে চাই, এক্সাম্পল দিয়ে, যে এ সেট থেকে যদি বি সেটকে বাদ দিই তাহলে কি পাচ্ছি। খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে ফর এক্সাম্পল দেওয়া হচ্ছে যে এ বাদ বি, তাহলে এর ভিতরে আমাদের কে কে আছে, এখানে 1 2 4, আর আমি বাদ দিচ্ছি এখান থেকে বি সেটকে 2 3 4। খেয়াল করো এ সেট থেকে যদি বি সেটকে বাদ দিই তাহলে কি ঘটনা ঘটতেছে, খেয়াল করবো। এ সেট থেকে যখন বি সেটকে বাদ দেওয়া হচ্ছে, এই বাদের কোনো উত্তর আমার অ্যান্সারে থাকবে না। তার মানে দেখো এর ভিতরে 2 আর 4 আছে, তাহলে 2 আর 4 তো এমনি বাদ গেল। এক কথা উত্তর, বাদের পরে যে ছবিগুলো থাকবে, যে ছবিগুলো মনে করো এগুলোকে আমি ছবির সাথে কম্পেয়ার করলাম, ছবি, এখানে ছবি আছে 2 3 4, এই 2 3 4 ছবি আমার উত্তরে আর আসতে পারবে না। তার মানে বাদের পরে যারা থাকবে তারা কখনো আর উত্তরে আসতে পারবে না। খুব খেয়াল করে শুনবো কথাটা, বাদ প্রতীকের পরে যে প্রতীকগুলো তুমি দেখতে পাচ্ছ, এই প্রতীকগুলো আর কখনোই উত্তরে আসতে পারবে না। তার মানে হচ্ছে 2 আর 4 তো এমনিতেই বাদ হয়ে গেছে, আর 3 এর ভিতরে নেই, তো 3 আগে থেকেই বাদ, সবার আগে 3 বাদ, তারপরে 2 আর 4 কমন ছিল, 2 আর 4 বাদ, তাহলে উত্তর হচ্ছে 1। তা আমি এই কথাটাকে খুব সহজ করে বলার জন্য বলি যে বাদের পরে যে ছবিগুলো দেখবো সেই ছবিগুলো আর উত্তরে থাকতে পারবে না, তাহলে উত্তরে থাকবে কে, শুধুমাত্র 1। এটাকে আমরা বলি বাদ সেট বা বিয়োগ সেট। তাহলে প্রতীক সম্পর্কে আমরা জেনে গেলাম, এই প্রতীকগুলো শুধুমাত্র তোমাদের এই সেট অধ্যায়ে আছে, এই প্রতীকগুলো নিয়ে আমরা এই অধ্যায় আলোচনা করব। তাহলে আমাদের শেষে বাকি থেকে যাচ্ছে শুধু সংখ্যা। তাহলে 2 ধরনের সংখ্যা নিয়ে তোমাদের এখানে আলোচনা করা হয়েছে, সেই মানে প্রতীক, সংখ্যা প্রতীক 2 ধরনের। স্বাভাবিক সংখ্যা, এটাকে আমরা এন দিয়ে প্রকাশ করি, এনটাকে আমরা এইভাবে লেখার চেষ্টা করি, কারণ বিশেষ প্রতীক হিসেবে এনটাকে ব্যবহার করি এইভাবে, অথবা এনটাকে কখনো কখনো এভাবে মোটা দাগ দিয়ে লেখা হয়, এভাবে ডাবল করে, অথবা এনটাকে আমরা কখনো কখনো এভাবেও লিখি, এরকম একটু মোটা কালি করে সম্পূর্ণটাকে বোল্ড করে আমরা লিখি। যদি কেউ এটাকে কোনোভাবে না লিখে শুধু এরকম এন লেখে তাও হবে। দেখো আমি অনেকভাবে লিখেছি, এভাবে ডবল দাগ, মাঝখান দিয়ে ডবল দাগ, সম্পূর্ণ বোল্ড করে লেখা, আবার শুধু স্বাভাবিকভাবে এন লিখেছি। এটা লিখলেও সমস্যা নেই, ভুল হয় না সাধারণত, তবে বেশি পপুলার হচ্ছে এটা বেশি পপুলার। স্বাভাবিক সংখ্যার সেট কাকে বলে? তো স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে, আমরা এন দিয়ে বলি, স্বাভাবিক সংখ্যা এন ইকুয়াল হচ্ছে 1 2 3 4 5 6 7 8 ডট ডট, এর কোনো শেষ নেই, অসীম পর্যন্ত বিস্তৃত। কোন শিক্ষার্থীরাকে মনে করে এটা মনে হয় 10 পর্যন্ত গিয়ে থেমে গিয়েছে, 9 10, না, এরপরে আরো আছে 11 12, এভাবে এর শেষ নেই। এটাকে আমরা বলি স্বাভাবিক সংখ্যার সেট, যে
মানে সকল পূর্ণ সংখ্যার সেটকে আমরা বলি স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে পূর্ণ সংখ্যা কাকে বলে? সকল পূর্ণ সংখ্যার সেটকে স্বাভাবিক সংখ্যার সেট বলা হয়। শিক্ষার্থীরা খেয়াল করো, সকল পূর্ণ সংখ্যার সেটকে স্বাভাবিক সংখ্যার সেট বলা হয়। সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে পূর্ণ সংখ্যা কারা? তাহলে পূর্ণ সংখ্যা জানবো আমরা, এটাকে আমরা জেড দিয়ে প্রকাশ করি। জেড, এটাকে এরকম মাঝখান দিয়ে দাগ দিয়ে রাখা হয়, কখনো কখনো শুধু জেড দিয়ে আমরা লিখি, বড় হাতের জেড। জেডকে বলি হচ্ছে আমরা পূর্ণ সংখ্যা, এটাকে আমরা বলি হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা জেড দিয়ে প্রকাশ করা হয়। তাহলে পূর্ণ সংখ্যা ইকুয়াল হচ্ছে, এভাবে লিখি আমরা, ডট ডট কমা দিয়ে মাইনাস, মনে করো -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5, 6 এভাবে যাচ্ছে। এইখান থেকে স্বাভাবিক সংখ্যা শুরু, এই জন্য এখান থেকে আমরা বলি ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা শুরু। এই হলো স্বাভাবিক সংখ্যা শুরু এখান থেকে। তাই বলা হয় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা বলে। এই ধনাত্মক পূর্ণ সংখ্যা এখান থেকেই শুরু, এখান থেকে ওইদিকে কন্টিনিউ। তাহলে পূর্ণ সংখ্যাকে দুইভাবে লেখা হয়, এভাবে লিখতে পারি আমরা, কখনো কখনো আমরা এইভাবেও দেখতে পারবো, +-1, +-2, +-3, +-4, +-5, এভাবেও কন্টিনিউ, এভাবেও যাচ্ছে। যেমন 0 দিয়ে শুরু, এখন +1, -1, +2, -2, +3, -3 এভাবে যাচ্ছে। তাই এটাকে আমরা বলি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার সংজ্ঞা আমাদের জানা দরকার, যে অসীম ঋণাত্মক থেকে অসীম ধনাত্মক পর্যন্ত সকল অখণ্ড সংখ্যাকে, অসীম ঋণাত্মক থেকে শূন্য সহ অসীম ধনাত্মক পর্যন্ত অসীম ঋণাত্মক থেকে শূন্য সহ অসীম ধনাত্মক পর্যন্ত সকল অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। অসীম ঋণাত্মক থেকে, অসীম মানে কি দেখতে পাচ্ছ ডট ডট, অসীম মানে ডট ডট, তাহলে অসীম ঋণাত্মক থেকে শূন্য মানে মাঝখানে শূন্য ছিল, অসীম ধনাত্মক পর্যন্ত, অসীম মানে এদিকেও দেখো ডট ডট, সকল অখণ্ড, অখণ্ড মানে এই মানগুলো দেখো খণ্ড না, খণ্ড মান কারা? শিক্ষার্থীরা খেয়াল করো, খণ্ড, খণ্ড বলতে বোঝানো হয় 2.3, 5.12, একে বলা হয় খণ্ডমান। আর অখণ্ড বলতে বোঝানো হয় শুধুমাত্র এই পূর্ণমান যেগুলো থাকবে, পূর্ণতা থাকবে, এগুলোকে আমরা বলি অখণ্ড মান। তাহলে আমরা জেনে গেলাম যে স্বাভাবিক সংখ্যা কাকে বলে, পূর্ণ সংখ্যা কাকে বলে, এগুলো সম্পর্কে আমরা জেনে গেলাম। তাহলে সংখ্যা সম্পর্কে দুই ধরনের সংখ্যা নিয়ে তোমাদের এই সেটের অধ্যায়ে আলোচনায় আছে, শুধুমাত্র দুই ধরনের তথ্য নিয়ে, স্বাভাবিক সংখ্যা নিয়ে আর